ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বর্তমানে বিশ্ববাজারে পাটের জিনিসপত্রের চাহিদা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। আর এরকম একটা অবস্থায় পাটতন্তু, গুণমানে উন্নত মানের পাটতন্তু কিভাবে উৎপাদন করা যায় সে নিয়েই আমরা আজ কথা বলবো। কথা বলার জন্য আমাদের মধ্যে পেয়েছি সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু রামপুরহাট, ডক্টর জগন্নাথ অধিকারীকে। নমস্কার জগন্নাথ বাবু। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইবো যে গুণমানে উন্নত পাটতন্তু বলতে ঠিক কি বোঝায়? হ্যাঁ, গুণমানে মানে এখন যে বর্তমানে পাটের চাহিদাটা বাড়ছে, আপনিও জানেন যে বিশ্ববাজারে কৃত্রিম তন্তু যেগুলো আছে সেই কৃত্রিম তন্তু আস্তে আস্তে ব্যবহার নিষিদ্ধ হওয়ার জন্য পাটের চাহিদাটা বাড়ছে, কিন্তু গুণমানটা সেইভাবে বাড়ছে না। গুণমান বলতে, সঠিক গুণমান বলতে 8টা জিনিস ভাগ করা হয় গুণগতভাবে পাটকে। সেই 8টা গুণগত 6টা জিনিসের দেখা হয়। এক হচ্ছে আপনার আঁশের শক্তি, পাট গাছ কাটার পরে যে আঁশ, যেটা সেই আঁশের শক্তি, আপনার গোড় ছালের পরিমাণ, আঁশের গাঢ়ত্ব, আঁশের সূক্ষ্মতা, আঁশের দোষ, এই ধরনের 6টা বিষয় দেখা হয়। এবং 6টা বিষয়ও আবার ভাগ করে দেওয়া আছে শতকরা। যেমন ধরুন, আঁশের শক্তি শতকরা 26 ভাগ দেখা হয়, আঁশের দোষ 22 ভাগ, সবথেকে বেশি দেখা হয় গোড় ছালের পরিমাণ, যেটা 33 ভাগ, আঁশের রং 12 ভাগ, আঁশের সূক্ষ্মতা হচ্ছে আপনার 5 ভাগ, এবং আঁশের দৃঢ়তা হচ্ছে, ঘনত্ব হচ্ছে 2 ভাগ। এইভাবে 100 শতকরা 100 ভাগে ভাগ করা হয়। তো এখানে সব থেকে গোড় ছালের পরিমাণটা বেশি দেখা হয়। অর্থাৎ এই 6টা বিষয়ের ওপর নির্ভর করে আপনাকে 8টা শ্রেণীতে পাটকে ভাগ করা হয়। 8টা পাটতন্তুকে 8টা শ্রেণীতে ভাগ করা হয়। আচ্ছা, তো একেবারে উন্নত মানের পাটতন্তু তৈরি করতে গেলে, উৎপাদন করতে গেলে কোন কোন বিষয়ে নজর দিতে হবে? হ্যাঁ, উন্নত মানের পাটতন্তু বলতে আপনার আগে উৎপাদন যেভাবে হয়, মানে যেটা চাষ পদ্ধতি, সেই চাষ পদ্ধতি তো একই থাকছে। তারপরে কাটার পরে আপনার মেইন জিনিসটা নির্ভর করে। তো কাটাটাও আপনাকে নির্ধারণ করতে হবে সঠিক সময়ে। যেমন ধরুন, পাটতন্তু কাটা হয় সাধারণত 115 থেকে 120 দিনের মধ্যে, সেটাই হচ্ছে কাটার সঠিক সময়। এর আগেও কাটা যেতে পারে, এর আগে কাটলে আপনার উৎপাদনটা কম হবে, তন্তুর যে গুণগত মান সেটা ভালো হবে, কিন্তু উৎপাদনটা কম হবে। সেই জন্য কাটার মোটামুটি সঠিক সময় হচ্ছে, যাতে উৎপাদন এবং গুণগত মান দুটোই সঠিক থাকে, সেই জন্য 115 থেকে 120 দিনের মাথায় আপনার পাটটাকে কাটতে হবে। কাটার পর এই যে পাট পচানো, যেটা সেই পাট পচানোর উপরেই কিন্তু গুণগত মানটা আপনার নির্ভর করে। সেটার জন্য আপনাকে যে জল ব্যবহার করা হয়, সেই জলটাকে সঠিকভাবে, জলটা যেন সঠিক হয়, সেই জলটার দিকে কতগুলো বিষয়ের উপর দিকে নজর দিতে হবে। যেমন জলের পরিমাণ, যেটা সেটা হবে আপনার পাটের যে আয়তন হলো সেই আয়তনের 20 ভাগ, অর্থাৎ পাটের আয়তন এবং জলের ভলিউম হবে আপনার 1:20, মানে 20 ভাগ জল হতে হবে। তারপর জলের তাপমাত্রা মোটামুটি 34 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে হবে। জল যদি অল্প মৃদু প্রবাহ থাকে, তাহলে আপনার সেই জমিতে সেই জলে পাট পচানো ভালো হয়। আর জলের পিএইচ এর মাত্রা, যেটা 5.5 থেকে 6-এর মধ্যে রাখতে হয়। তো এই সমস্ত জিনিসের মাধ্যমে যদি পাট পচানো যায়, তাহলে আপনার জলের যে গুণগত মানটা, তাহলে সঠিকভাবে পাটটা পচে। আচ্ছা, এই পাট পচানোর পর আপনার যে জিনিসগুলোর উপর নজর দিতে হবে, যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাট যখন পচানো হচ্ছে, পাট পচানোর সময় আমার যে জাগ দেওয়া হয়, সেই জাগটা দেওয়া হয়, কলা পাতা রাখা হয় বা মাটি ঢেলা চাপা হয়। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনার কলা পাতা বা মাটিতে আছে আয়রন, আর পাটে আছে ট্যানিন। এই দুটো যৌগ মানে রিয়াকশন করে, বিক্রিয়া করে আমার একটা যৌগ গঠন করে ফেরাস্টানাইট বলে, যেটা আপনার পাটটার রংটাকে নষ্ট করে দেয়। সেই রংটাকেও সঠিকভাবে রাখার জন্য কতগুলো স্টেপ আপনাকে নিতে হবে। যে স্টেপগুলো হচ্ছে, আপনার এখন ভিজুয়াল পলিক্লোরাইড বলে একটা কেমিক্যাল পাওয়া যায়, যে কেমিক্যালটা প্রয়োগ করলে আপনার রংটা সঠিকভাবে মানে যে উজ্জ্বল রঙের পাট পাওয়া যাবে, সেটা প্রয়োগ করা যেতে পারে। আর যে জিনিসগুলো, যে পাট কাটার পর আপনার কতগুলো জিনিস উপর নজর রাখতে হবে, যে পাট পচানোর পর, পাট পচানোটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে জলের পরিমাণটা কমে যাচ্ছে। হ্যাঁ, সেই জলের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা দেখা যায়, জলের ক্ষেত্রে যদি সমস্যা দেখা যায়, জলের পরিমাণ কমে যাচ্ছে এবং আপনার পরিবেশ দূষণ, যেটা সেই পরিবেশ দূষণটা হচ্ছে, যার ফলে আপনাকে অন্য অল্টারনেটিভ বা বিকল্প ব্যবস্থার দিকে আমাদেরকে আগাতে হবে। সেই বিকল্প ব্যবস্থা হচ্ছে, এখন কি করা হচ্ছে, গোটা পাটটাকে পচানো হচ্ছে, সেইটা না করে পাটটাকে আগে ছাড়িয়ে নিয়ে
পাটটাকে আগে ছাড়িয়ে নিয়ে তারপর যদি পচানো হয় সেক্ষেত্রে আমার জলের পরিমাণটা কম লাগবে, আপনার পোস্তের সময় কম লাগবে, পাটের যে মানে গুণগত মান সেই গুণগত মানটাও অনেকটাই উন্নত হবে। তো সেই অল্টারনেটিভ বা বিকল্প ব্যবস্থার দিকে আমাদের আগাতে পারি অবশ্যই, কারণ এখন জলের সমস্যা মাঝে মাঝে দেখা দেয়, জলের সমস্যা দেখা দিচ্ছে, পরিবেশ দূষণ এবং জলটাও নষ্ট হয়ে যাচ্ছে, সেদিক দিয়েও নজর রাখতে হবে আমাদের। জলের অপচয় সেখানে অনেকটাই আটকানো যেতে পারে। আচ্ছা, আপনি গোড়ছালের কথা বলছিলেন, তো এই গোড়ছাল কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? হ্যাঁ, গোড়ছাল বলতে আমার যে মেইন জিনিসটা যেটা আপনার পাট গাছের নিচের দিকে যে নিচের অংশে আমার পেরিকার্ডিয়াম বেশি থাকে, পেরিকার্ডিয়াম বেশি থাকার জন্য ওইটা শক্ত, সহজে ওটা উঠতে চায় না, যার জন্য ওই পাটের তন্তুর মধ্যে গোড়ছালটা থেকে যায়। তো সেই গোড়ছাল কাটানোর জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। এক হচ্ছে ছত্রাক, অ্যাসপারজিলাস বলে একটা ছত্রাক পাওয়া যায়, সেই ছত্রাক যদি প্রয়োগ করা হয়, সেই অ্যাসপারজিলাস ছত্রাকের 500 গ্রামের একটা করে প্যাকেট পাওয়া যায়, সেই 500 গ্রাম 15 থেকে 20 লিটার জলে গুলে যদি ওই নিচের অংশে প্রয়োগ করা যায় তাহলে গোড়ছালের পরিমাণটা অনেকটাই কমে যায়। তাছাড়াও আমার ডিএপি এবং চিটেগুড়ের মিশ্রণ 2 কেজি ডিএপি অর্থাৎ ডাইঅ্যামোনিয়াম ফসফেট যেটা এবং 2 কেজি চিটেগুড়, সেটা 10 লিটার জলে যদি ডুবিয়ে নেওয়া, 10 লিটার জলে প্রথমে দ্রবণ তৈরি করে নেওয়া হলো, দ্রবণ তৈরি করে নেওয়ার পর আরও 90 লিটার জল তার সঙ্গে মেশানো হলো, তাহলে পুরো পরিমাণটা হলো 100 লিটার। সেই 100 লিটারে আমার 300 কেজির মতো পাটে ব্যবহার করা যাবে, যাতে করে গোড়ছাল মুক্ত পাট পাওয়া যায়। আচ্ছা, সেটা কিভাবে ব্যবহার করতে হবে? সেটা আমার ছিটিয়ে যেভাবে মানে পাট রাখা হলো, পাট রাখা জাগ দেওয়ার আগে আমাকে ভালো করে ছিটিয়ে নিতে হবে। সে ছিটিয়ে নিলে আমরা গোড়ছাল যেটা, সেই গোড়ছালটা নরম হয়ে যাবে এবং সেই মানে পাটের তন্তুতে আর গোড়ছালটা পাওয়া যাবে না। আচ্ছা, এবারে জানতে চাইবো যে পাটের ক্ষেত্রে যে রিবন রেটিং এর ব্যাপারটা, সেটা কি যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, রিবন রেটিং, এই যে জিনিসটা বললাম, গোটা পাট যখন আমি ব্যবহার করছি, গোটা পাট গাছ, তখন জলের পরিমাণটা বেশি লাগছে, সময়টা বেশি লাগছে, পাটের আঁশের যে গুণগত মান, সেই গুণগত মানটা সঠিকভাবে হচ্ছে না। সেই সমস্ত দূরীকরণ করার জন্য আগেই আমার পাটটাকে ছাড়িয়ে নিচ্ছি। পাটটাকে প্রথমে আমি ভেঙে নিচ্ছি, মানে নিচের দিকটা ভালো করে থেতলে দিচ্ছি, থেতলে দেওয়ার পর তারপর রিবনার বলে একটা যন্ত্র পাওয়া যায়, সেই রিবনার যন্ত্রের মাধ্যমে আমি পাটের তন্তুটাকে ছাড়িয়ে নিচ্ছি। পাটের তন্তুটাকে ছাড়িয়ে নেওয়ার পর গোল গোল করে মোড়ার মতো বাঁধা হলো, তারপর একটা বাঁশের মধ্যে ওটাকে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়ার পর ওই বাঁশটাকে জলের মধ্যে ব্যবহার করা হলো। তার ফলে হলো কি, আমার এই যে জল যেটা, সেই জলের পরিমাণটা গোটা পাট পচাতে যে পরিমাণ লাগে তার 40% লাগবে, এখানে সময় অনেকটাই কমে আসবে এবং পাটের গুণগত মানটাও অনেকটাই বাড়বে। তো এই রিবন রেটিং হচ্ছে এইভাবে আর কি, গোটা পাটটাকে না পচিয়ে আমার পাটের তন্তুটাকে শুধু পচানো। এবং পরিবেশ দূষণের যে ব্যাপারটা বলছিলাম, সেটাও এই ক্ষেত্রে আসছে না, কারণ পাট গাছের ক্ষেত্রে আমার লিগনিন, পেকটিন, হেমিসেলুলোজ এই ধরনের বিভিন্ন ধরনের পদার্থ থাকছে, যে পদার্থগুলি ডিকম্পোজিশন অর্থাৎ পচে যাওয়ার ফলে বা জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, জলে দ্রবীভূত হয়ে যাওয়ার ফলে জলদূষণের একটা ব্যাপার আসছে। কিন্তু রিবনের ক্ষেত্রে রিবন যেহেতু আঁশটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আমার এই সমস্যাটা আর আসছে না, সেই জন্য এইগুলোর অনেকটাই সুবিধা আছে। আচ্ছা, আর আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে বাজারের মতো করে উপযোগী পাটতন্তু যদি উৎপাদন করতে হয়, কৃষক বন্ধুদের কি সেক্ষেত্রে খরচা কি বেশি পড়বে বলে মনে হয়? হ্যাঁ, এই যে ব্যাপারটা বলছেন, রিবন রেটিংয়ের ক্ষেত্রে খরচটা একটু বেশি, যেহেতু আপনার শ্রমিকের পরিমাণটা বেশি, আগে ছাড়িয়ে নিতে হচ্ছে, তারপর তো গুণগত মান যদি বেশি হয়, গুণগত মান যদি ভালো হয়, তাহলে দামের একটা প্রশ্ন এসে যায়, সেই দাম বেশি পাওয়া যাবে। সেক্ষেত্রে রিবন রেটিংয়ের ক্ষেত্রে যে বেশি যে লেবার লাগছে, বেশি শ্রমিক যেটা লাগছে, সেই শ্রমিকটা পুষিয়ে যাবে, অর্থাৎ দামের ক্ষেত্রে বেশি পাওয়ার জন্য এটা আর বেশি মনে হবে না আর কি চাষিদের ক্ষেত্রে। তো আস্তে আস্তে আমাদের অবশ্যই বিকল্পের দিকে আগানো যেতে পারে। তাছাড়া এই রিবন রেটিং ছাড়াও আমাদের কেমিক্যালভাবে পাট পচানো যেতে পারে, বা আমাদের ব্যাকটেরিয়াল কালচার প্রয়োগ করে পাট পচানো যেতে পারে। এই ধরনের বিকল্পের দিকে অবশ্যই আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, সেগুলো কীরকম? হ্যাঁ, কেমিক্যাল রেটিংয়ের ক্ষেত্রে যেমন আমার সালফিউরিক অ্যাসিড 0.5% বা 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে প্রথমে আমি পাটের যে এটাকে পচিয়ে নিলাম। যেটা আমার জলের পড়ছিল সেটা কেমিক্যাল দ্বারা ওই পাটের যে পাটকাঠি যেটা, সেটাকে পচিয়ে নিচ্ছি। পাটকাঠিকে পচিয়ে নেওয়ার পর সেখান থেকে আমি পাটটাকে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এটা কেমিক্যাল বা রাসায়নিকভাবে পাট পচানো।
আর ব্যাকটেরিয়াল কালচার যেটা, এক্ষেত্রে জলের প্রয়োজন হচ্ছে না না জলের প্রয়োজন হচ্ছে না। জলটা প্রয়োজন তো তখনই হচ্ছে যখন আমরা পচে যাওয়ার পর ধুয়ে নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা। আমার যে দ্রবণটা জলের ক্ষেত্রে আগে কি হচ্ছিল, পাট গাছটাকে পুরো রাখতে হচ্ছিল, তারপর পচাতে হচ্ছিল, এই ক্ষেত্রে সেটা করতে হচ্ছে না। আচ্ছা। এই ক্ষেত্রে আমার আঁশটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আপনাকে ওয়াশ করতে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে জলের পরিমাণটা অনেকটাই কমে কম যাচ্ছে। লাগছে। তাছাড়াও ব্যাকটেরিয়াল কালচার পাওয়া যায়, বিভিন্ন ব্যাকটেরিয়াল কালচার পাওয়া যাচ্ছে যে কালচারের মাধ্যমে আমাদের পাটটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এবং উন্নত মানের পাটতন্তু উৎপন্ন করা যাচ্ছে। আচ্ছা, এছাড়াও উন্নত মানের পাটতন্তু উৎপাদনের ক্ষেত্রে আর কোনো দিকে নজর কি রাখা প্রয়োজন? অবশ্যই পাটের উন্নত মানের তন্তু রাখার জন্য যে সমস্ত বললাম আঁশের শক্তি, যেটা আমরা আঁশের শক্তিটা পাট সঠিকভাবে সাধারণত 10 থেকে 12 দিন পচতে লাগে। আমার ওভার রেটিং যাতে না হয়, ওভার রেটিং মানে বেশি পরিমাণ পাট যাতে না পচে যায়, বেশি পরিমাণ পচলে আবার পাটের শক্তিটা কমে যাবে। আচ্ছা। রংটার দিকে নজর রাখতে হবে, রংটা যত উজ্জ্বল হবে তত বেশি আপনার মানে পাটের গুণগত মান ভালো হবে এবং দামটাও বেশি পাওয়া যাবে। আচ্ছা, আর গোড়ছালের যে পরিমাণটা বললাম ওটা তো অবশ্যই কমাতে হবে। এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে। যে 6টা বিষয় বললাম সেই 6টা বিষয়ের উপর নজর রাখতে হবে, যাতে করে আমার প্রথম 3-4টে শ্রেণীর মধ্যে পড়ে 8টা শ্রেণীতে, আমাদের আন্তর্জাতিক বাজারে 8টা শ্রেণীতে পাটটাকে ভাগ করা হচ্ছে এই 6টা বিষয়ের উপর নজর রেখে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে জেনেছি উন্নত মানের পাটতন্তু কিভাবে উৎপাদন করা যেতে পারে এবং কৃষক বন্ধুরা যারা পাট চাষ করছেন তারা যদি উন্নত মানের পাটতন্তু উৎপাদন করেন তাহলে আন্তর্জাতিক বাজারে তার চাহিদা বাড়বে এবং সর্বোপরি আপনারা আর্থিকভাবে অনেকটাই বেশি লাভবান হবেন। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। আমরা এখন আলোচনা করছি খরিফ মরশুমে ডাল শস্যের চাষ নিয়ে। আজকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন বিশ্বভারতীর শস্য বিজ্ঞানের অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র মালিক। নমস্কার। নমস্কার। ডক্টর মালিক, আজকে আমাদের যে বিষয় সে বিষয়ে খরিফ চাষে ডাল শস্যের গুরুত্ব কতখানি? দেখুন, পশ্চিমবঙ্গে যে ডাল শস্যের চাষের গুরুত্ব তো খুবই অপরিসীম। কারণ আমাদের কিন্তু ডাল শস্যর চাষ যেভাবে দিনের পর দিন কমে আসছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমাদের ধান চাষে বা চালে যে আমরা স্বয়ংসম্পূর্ণ হলেও কিন্তু ডাল আমাদেরকে প্রচুর পরিমাণে বাইরে থেকে আমদানি করতে হয়। এবং ডালের দাম যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের বাঙালি পরিবারে বিশেষ করে যেখানে আমাদের প্রধান খাদ্য ডাল ভাত, ডালের দাম যেভাবে হচ্ছে কিন্তু খুব সাধারণ মানুষের পক্ষে এটার দামটা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে নিজেদের প্রয়োজনটুকু যে পরিমাণে ডালের প্রয়োজন হবে আমাদের, সেটুকু যদি আমাদের চাষি ভাইরা নিজে উৎপন্ন করে নিতে পারেন নিজের জমিতে, তাহলে কিন্তু এর চাহিদা অনেকটাই মিটে যাবে। একদম ঠিক। আচ্ছা, কি ধরনের জমি এবং মাটি নির্বাচন করা দরকার ডাল শস্য? খেয়াল করতে হবে, যেহেতু খরিফ মরশুমে ডাল শস্য চাষের আলোচনার বিষয়বস্তু আজকে, তো আমি সেই বিষয়ে একটু আলোকপাত করি। কারণ হচ্ছে সব জমিতে কিন্তু ডাল শস্যের চাষ করা সবসময় ঠিক হবে না। আমাদের জমি নির্বাচনের ক্ষেত্রে চাষি ভাইদের একটু ভাবতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে উঁচু জমি এবং বেলে দোআঁশ মাটি, যেটা চাষের পক্ষে খুবই উপযুক্ত হবে। এবং সবসময় খেয়াল রাখতে হবে চাষি ভাইদেরকে যেন জমিতে কোনোভাবে জল না দাঁড়ায়, কারণ ডাল শস্য কি কোনোভাবেই তার প্রচুর পরিমাণে জল কিন্তু সহ্য করতে পারবে না। সেক্ষেত্রে উঁচু জমি এবং বেলে দোআঁশ মাটি এই চাষের পক্ষে কিন্তু খুবই উপযুক্ত। আচ্ছা, আর এই মরশুমে কোন কোন ডাল শস্য চাষ করা যেতে পারে? এই মরশুমে মূলত কলাই করা যেতে পারে, মানে ব্ল্যাক গ্রাম যেটা কালো কলাই বলছি, সেটা চাষ করা যেতে পারে। অড়হর চাষ করা যেতে পারে এবং সয়াবিনের
এই 3টি ডাল শস্য প্রধানত এই খরিফ মৌসুমে চাষ করা যেতে পারে। আচ্ছা, এই সময় কিভাবে জমিটা তৈরি করা উচিত বা সার কি প্রয়োগ করা উচিত? হ্যাঁ, জমিটা করতে হবে একটু ভালো করেই মাটিটা ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে এবং সেক্ষেত্রে চাষি ভাইদেরকে খেয়াল রাখতে হবে যাতে জমিতে পরিমাণে একটা বাংলায় যেটা বাত বলা হয়, জমিটা বাত আসার সাথে সাথে জমিটাকে ভালো করে ঝুরঝুরে মাটি দিয়ে তৈরি করে এবং সার প্রয়োগ করতে হবে এবং সেক্ষেত্রে সারের প্রয়োগটা চাষি ভাইরা যেটা করেন কিন্তু এটা খুবই যত্ন সহকারে চাষটা করেন না, সেই জন্যই উৎপাদন দিনের পর দিন কমছে এবং চাষি বন্ধুরা এটাতে প্রতি খুব একটা আগ্রহী নন চাষে, কারণ আমাদের যে ক্ষেত্রে যাচ্ছে ধানটাই আমাদের চাষিদের প্রধান লক্ষ্য, সেক্ষেত্রে ডাল শস্যের চাষের গুরুত্বটা দিনের পর দিন কমে আসছে। সেক্ষেত্রে চাষি ভাইদেরকে একটু এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে জমিটা তৈরি করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে, অবশ্যই ডাল শস্যে সার প্রয়োগ করতে হবে। সারের পরিমাণ যদিও কম, আমাদের বিঘা প্রতি 4 থেকে 5 কেজি ইউরিয়া সার, 6 থেকে 7 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট, 3 থেকে 4 কেজি মতো মিউরেট অফ পটাশ, এইটা দিয়ে জমিটা কিন্তু তৈরি করতে হবে চাষি ভাইদেরকে। আরও কিছু আছে জীবাণু সার বা এরকম অনুখাদ্য। তো এই অনুখাদ্য এবং জীবাণু সার এগুলো কি মানে এবং এর প্রয়োজনীয়তাটা কি, কতটা পরিমাণ লাগবে, কোথায় পাওয়া যাবে, এই বিষয়ে যদি একটু বলেন আমাদের। জীবাণু সার ডাল শস্য চাষের কিন্তু একটা প্রধান গুরুত্ব আছে, যেহেতু এটা হচ্ছে সিম্বিগোত্রী জাতীয় ফসল, সেক্ষেত্রে আমাদের যে বাতাসে যে নাইট্রোজেনটা রয়েছে সেটা রাইজোবিয়াম বলে একটা যেটা জীবাণু সেটা কিন্তু শিকড়ে আবদ্ধ থাকে সেটা, এবং মাটি যে পরিবেশ থেকে এটা নাইট্রোজেন কিন্তু সংগ্রহ করে মাটিতে যোগ করে। অতএব জীবাণু সার প্রয়োজনীয়তা কিন্তু আছে এবং জীবাণু সার ব্যবহারের কিছু কিন্তু কয়েকটা দিক আমাদেরকে চাষি ভাইদেরকে খেয়াল রাখতে হবে, কারণ জীবাণু সারকে দেখতে হবে যে এটা একটা তো জীবন্ত জীবাণু, অতএব খেয়াল রাখতে হবে যেটা এক্সপায়ারি ডেটটা চাষি ভাইদেরকে খেয়াল করতে হবে যাতে না পেরিয়ে যায়। আচ্ছা, যেটাতে রোদে রাখা চলবে না এবং মিশাতে হবে যেদিন জমি আমাদের লাগানো হচ্ছে ফসলটা, ডাল শস্যটা যেদিন লাগাতে হবে সেই দিনেই 1 থেকে 1.5 ঘন্টা আগে এটা জীবাণু সারটাকে বীজের সাথে মিশিয়ে এটা প্রয়োগ করতে হবে। মিশানোর ক্ষেত্রে যেটা আমরা বলতে হবে, খেয়াল করতে হবে যে এটা এই 200 গ্রাম রাইজোবিয়াম কালচার, সেটা যদি এই আমাদের 1 বিঘা জমির পক্ষে যে সিডটা লাগবে, বীজটা লাগবে, তার পক্ষে কিন্তু যথেষ্ট। আর আপনি অনুখাদ্যের কথা বললেন, জানতে চাইছিলেন যে অনুখাদ্য কিন্তু সব চাষে লাগে না। ডাল শস্যের যে অনুখাদ্যগুলো প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বোরাক্স বা সোহাগা আর মলিবডেনাম, সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম সোহাগা বা বোরন আর অ্যামোনিয়াম মলিবেটেড 5 ml প্রতি লিটার জলে, যদি এটা 30 থেকে 35 দিন একবার এবং 50 থেকে 55 দিন পরে যদি লাগানোর পরে যদি স্প্রে করা হয়, 2বার স্প্রে করা হয়, তাহলে কিন্তু অনুখাদ্যের ঘাটতিটা অনেকাংশে কমে যাবে। আচ্ছা, আর এই যে ডাল শস্যের এই মানে জাতগুলো কি বা ভালো বীজ কোথা থেকে চাষি ভাইরা সংগ্রহ করবেন? প্রথম কথা খেয়াল রাখতে হবে বীজ কিন্তু খুব ভালো জায়গা থেকে নিতে হবে এবং বীজের একটা বীজ যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মূল যে ফসলটা সেক্ষেত্রে কিন্তু তার প্রোডাকশন অনেকাংশেই কমে যাবে। অর্থাৎ আমাদের প্রথম কথা খেয়ালতে হবে জাতটা ভালো হতে হবে এবং বীজটাও কিন্তু ভালো হতে হবে। সেক্ষেত্রে বীজ আমাদের জাত যদি বলতে হয় তাহলে আমাদের কলাইয়ের ক্ষেত্রে গৌতম, সারদা এই জাতটা খুবই পপুলার এবং অরহরের ক্ষেত্রে প্রগতি, ইউপিএস 120 এবং সয়াবিনের ক্ষেত্রে পিকে 472 এবং বিরসা সয়াবিন 1, এই যে জাতগুলি বললাম আমাদের কিন্তু এইগুলি সবই পশ্চিমবঙ্গে চাষের কিন্তু উপযোগী। আর এইগুলি আমাদের পাওয়া যাবে ডাল শস্য গবেষণাগার আছে পশ্চিমবঙ্গ সরকারের বহরমপুরে, সেখান থেকে কিন্তু তৈলবীজ এবং ডাল শস্য গবেষণাগার, ওখান থেকে কিন্তু চাষি ভাইরা ভালো বীজ, সংশ্লিষ্ট বীজ ওখান থেকে জোগাড় করে নিতে পারেন। আচ্ছা, এই অন্তর্বর্তী পরিচর্যাটা কি ব্যাপার একটু বলেন? অন্তর্বর্তী পরিচর্যা বলতে আমাদের যে মানে ফসল চলাকালীন যেটা আমাদের যে ইন্টারকালচার অপারেশন বা ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে যেগুলো করতে হবে সেইগুলো আমাদের করতে হবে। যেমন আমাদের আগাছা পরিষ্কার করতে হবে, কারণ বর্ষাকালে আগাছার পরিমাণটা খুবই প্রচুর পরিমাণে বেড়ে যায় অন্যান্য সিজনের তুলনায়। সেক্ষেত্রে এখন যে হারে লেবারের দাম বেড়েছে, সেবারে চাষি ভাইরা যদি অন্তর্বর্তী পরিচর্যার ক্ষেত্রে ম্যানুয়ালি অর্থাৎ ম্যানুয়ালি যদি করতে চান তাহলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে। সেক্ষেত্রে এখন নতুন প্রচুর মানে আগাছানাশক বাজারে পাওয়া যাচ্ছে এবং ডাল শস্যের ক্ষেত্রে যে আগাছানাশকগুলো ব্যবহার করা যেতে পারে সেগুলো হচ্ছে ফ্লুক্রালিন বা ব্যাসালিন 150 গ্রাম
এই 70 থেকে 80 লিটার জলে বিঘা প্রতি স্প্রে করতে হবে এবং এটা স্প্রে করতে হবে জমিতে যা ফসল লাগানোর 1 থেকে 2 দিনের মধ্যে, যাতে আগাছা বেরোনোর আগে এবং যাতে আগাছা না বেরোতে পারে সেইভাবে স্প্রেটা চাষি ভাইদেরকে করতে হবে, তাহলে অনেকাংশে আগাছাটা কিন্তু দমন হবে। আচ্ছা, আর এই ডাল শস্য চাষের ক্ষেত্রে রোগ পোকার কথা একটু বলুন এবং তার প্রতিকারের ব্যাপারটা বিশেষ করে জানাটা ভীষণ দরকার। হ্যাঁ, ডাল শস্যের পোকা বলতে খুব বেশি পোকা আক্রমণ যে ঘটে সেটা বলবো না, তবে মূল প্রধানত কয়েকটা পোকা আছে, যেমন একটা এই ডাল শস্যের সুটি ছিদ্রকারী পোকা বলা হয়, যেটা কি হয়, এটা এক ধরনের নীল প্রজাপতি, ফুল আসার সময় ফুলের গোড়ায় ডিমটা পাড়ে, আস্তে আস্তে এটা যখন সুটি ধরতে শুরু করে সুটির মধ্যে এটা প্রবেশ করে যায় এবং সেটা সুটিটাকে নষ্ট করে যায়। এটা সুটি ছিদ্রকারী পোকা। এটা দমনের জন্য চাষিবাদে যেটা ব্যবহার করতে পারেন, ক্লোরপাইরিফস গ্রুপের ওষুধ, এটা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে, বা ইমিডাক্লোরপিড বলে একটা ওষুধ পাওয়া যায়, ওটা হচ্ছে 0.5 ml প্রতি লিটার জলে এটা যদি স্প্রে করা যেতে পারে, তাহলে কিন্তু এই সুটি ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পেতে পারেন চাষি ভাইরা। আর একটা পোকা হচ্ছে যেটা অনেক সময় লেগে যায় প্রচুর বর্ষা টর্ষা হলে, সেটা হচ্ছে একদম শুয়োপোকা। শুয়োপোকা বা জাব পোকা বলা হয়, এই শুয়োপোকা লাগা হয়। যে শুয়োপোকাটা যেটা হচ্ছে সেটা কিন্তু পাতাটা খুবই তাড়াতাড়ি খেয়ে ফেলে এবং গাছটাকে ডিফোলিয়েট, মানে অর্থাৎ পাতাহীন করে ফেলতে পারে যে কোনো টাইমে, এবং সেটা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে শেষ করে দিতে পারে। সেই ক্ষেত্রে চাষি ভাইদেরকে যেটা ব্যবহার করতে হবে, সাইপারমেথ্রিন গ্রুপে যে ওষুধগুলো আছে, বা অ্যাসিফেট বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে যদি স্প্রে করা হয় তাহলে করতে পারেন, এটা দমন হবে। আর একটা শুধু যদি সাবান গুঁড়ো 10 থেকে 15 গ্রাম প্রতি লিটার জলে যদি শুধু সাবান গুঁড়ো জলে গুলে স্প্রে করা হয়, তাহলে কিন্তু চাষি ভাইদের খুব ভালো কাজ খেতে পারেন। এই গেল পোকার দিকটা। আর রোগ সেরকম বলতে যে হলুদ কুটে রোগ বলে একটা রোগ হয় ডাল শস্যেতে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ছড়াচ্ছে সাদা মাছি বা জাব পোকা। এই যে এটা কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ, সেটা ভাইরাসটা ক্যারি করছে কারা, জাব পোকা, তারপরে সাদা মাছি, এবং এই সাদা মাছিগুলো মারার জন্য অ্যাসিফেট পাউডার স্প্রে করা যেতে পারে 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে স্প্রে করলে এই কুটে রোগটা আস্তে আস্তে কিন্তু সেরে যেতে পারে। এইগুলি হচ্ছে মোটামুটি রোগ এবং পোকা। এই যে আপনি যেগুলো নিয়ে এসেছেন এর মধ্যে কি এর মধ্যে সেইভাবে কিছু নাই, একটা সুটি ছিদ্রকারী পোকা আছে, এই যে এটা আস্তে আস্তে এই যে সুটিগুলো এগুলো নষ্ট করে ফেলেছে, এই নষ্ট করে ফেলেছে, এর পোকার মধ্যে ছিল, এটা লার্ভা স্টেজে ক্ষতি করেছে এবং পরে আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর পোকাটা বেরিয়ে গেছে, অথচ কোনো কিছুই নেই, সিডগুলো কিন্তু সবকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, এটা সুটি ছিদ্রকারীর পোকাটাই হচ্ছে ডাল শস্যের একটা প্রধান শত্রু, প্রধান কীট শত্রু বলা যেতে পারে। আচ্ছা, আপনি যেভাবে বললেন যে মানে চাষের কথা আপনি যেভাবে বললেন, সেরকম ভাবে যদি চাষি ভাইরা করেন কাজ, তাহলে ফলন কতটা হতে পারে? ফলন এক একটা ডাল শস্যের ক্ষেত্রে এক এক রকম ফলন হতে পারে। যেমন কলাইয়ের ক্ষেত্রে 2.5 থেকে 3 কুইন্টাল প্রতি বিঘা প্রতি চাষি ভাই ফলন পেতে পারেন। অরহরের ক্ষেত্রে আরেকটু বেশি 3 থেকে 4 কুইন্টাল পেতে পারেন, এবং সয়াবিনের ক্ষেত্রে 4 থেকে 5 কুইন্টাল খুব যদি ভালো পরিচর্যা করা হয়, তাহলে কিন্তু এই মরশুমে ভালো চাষি ভাইরা ফলন ভালো পেতে পারেন। আচ্ছা, আর এই চাষের ক্ষেত্রে আয় ব্যয় কতটা কিরকম হবে? এই চাষের ক্ষেত্রে কিন্তু মানে খুব যে খরচ চাষি ভাইদের হবে সেটা নয়, কিন্তু পরিচর্যাগতভাবে চাষি ভাইদেরকে একটু খেয়াল করতে হবে যাতে রোগ পোকাগুলো আক্রমণ না হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলাই চাষের ক্ষেত্রে বিঘা প্রতি যদি 2 থেকে 2.5 হাজার টাকা যদি খরচা চাষি ভাই করতে পারেন, তাহলে কিন্তু 4 থেকে 5 হাজার টাকা চাষি ভাই কিন্তু নিট লাভ পেতে পারেন। এবং অরহর চাষের ক্ষেত্রে এর পরিমাণটা আরেকটু বেশি, চাষি ভাই যেমন 5 থেকে 6 হাজার টাকা বিঘা প্রতি লাভ পেতে পারেন। সয়াবিনের ক্ষেত্রে তাই, সয়াবিনেরও 5 থেকে 6 হাজার টাকা বিঘা প্রতি চাষি ভাই লাভ পেতে পারেন। এটা শুধু যদি আমরা একটা দিক অর্থনৈতিক লাভটাই দেখছি, কিন্তু এই যে ডাল শস্য চাষে শুধু একটা অর্থনৈতিক দিক দেখলেই কিন্তু হবে না। এর যে এই যে জীবাণু সার, আমরা জীবাণু কথা বললাম, রাইজোবিয়াম জীবাণু, যেটা নাইট্রোজেনটা স্থিতিশীল একটা নাইট্রোজেনকে আমাদের রুটের মধ্যে শিকড়ের সাহায্যে মাটিতে আবদ্ধ করছে। এই যে এর ফলে কি হচ্ছে, মাটির স্বাস্থ্য এবং যেমন ভালো থাকছে, একদিকে যেমন মাটির স্বাস্থ্য ভালো থাকছে, একদিকে আমরা কিন্তু বিনা কম খরচ করে একটা বেশি লাভ পাচ্ছি। অর্থাৎ আমাদের এই যে মাটির স্বাস্থ্য কিন্তু আমাদের চাষি ভাইদের কিন্তু খুব ভালো রাখা দরকার। এই যে বছরের পর বছর যদি ডাল শস্য চাষ করা যায়, মাটির স্বাস্থ্য একদিকে বজায় থাকবে, একদিকে চাষি বন্ধুরা একটা ফলন পেতে পারেন। এতে আমাদের কি হতে পারে যে পরবর্তী প্রজন্মকে চাষি বন্ধু তার ছেলে বা তার পরবর্তী জেনারেশনকে একটা ভালো সুস্বাস্থ্য একটা মাটি দিতে পারেন।
উপহার দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা ডক্টর মালিক, আমাদের আরেকবার একটু মানে চাষি বন্ধুদের, কৃষক বন্ধুদের একটু বলে দিন যে সারের ব্যাপারটা যেটা বললেন যে কি কি সার কতটা প্রয়োগ করবেন, সেটা যদি আরেকবার একটু বলে আচ্ছা, দেন। সার প্রয়োজন আমি বিঘা প্রতি 3 থেকে 4 কেজি ইউরিয়া, 5 থেকে 6 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 3 থেকে 4 কেজি মিউরেট অফ পটাশ, এবং আমি অনুখাদ্য হিসাবে আমি বলেছি বোরন এবং সোহাগার কথা বা অ্যামোনিয়াম মলিবেডেটের কথা, এইগুলো এবং জীবাণু সারের কথা। এবং জীবাণু সার যেটা চাষি ভাইদের কাছে একটু অসুবিধা হয় যে জীবাণু সারগুলো আমরা কোথায় পাবো, সেক্ষেত্রে জীবাণু সার আমাদের পাওয়া যাবে যে নডিউল রিসার্চ সেন্টার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদিয়া মোহনপুর, ওখান থেকে চাষি বন্ধুরা জোগাড় করতে পারেন। ডাল শস্য তৈলবীজ গবেষণাগার আছে, গবেষণা কেন্দ্র আছে বহরমপুরে, পশ্চিমবঙ্গ সরকারের, সেখান থেকেও পেতে পারে। আচ্ছা, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, নিমপিট আশ্রম, দক্ষিণ 24 পরগনা, ওখান থেকেও কিন্তু চাষি ভাইরা জীবাণু সার পেতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর মালিক। ধন্যবাদ। আজকে আমরা শুনলাম যে খরিফ মরশুমে কিভাবে ডাল শস্য চাষ করা যেতে পারে। ডক্টর মালিক আমাদের যেভাবে বললেন ঠিক সেইভাবে যদি কৃষক বন্ধুরা কাজ করে থাকেন তাহলে দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন। হ্যাঁ, কি বলি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেন না, কম খরচে বেশি লাভ। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।